আচ্ছা, কেউ একটু ডিসকাশন গ্রুপে পারলে এটার লিঙ্কটা একটু শেয়ার করে দিন। অনেকে এখনো খুঁজতেছে, পাচ্ছে না। আর সাউন্ডটাই ক্লিয়ার আছে একটু বলবেন। একটু ওয়েট করি আমরা। প্রথম দিন অনেকেই এখনো মেসেজ দিচ্ছে আমাকে, অনেককে এতবার বললাম, এখন আসি বলতেছে আর কি। ঠিক আছে, সাউন্ড শোনা যায় তাহলে। আরও আসুক। মাত্র কি কয়জন আসছে? 8জন আসছে না? কেউ একটু ডিসকাশন গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দিন। সাউন্ড কি কম? একজন বলছেন কম, বলতে কি সাউন্ড কম শোনা যাচ্ছে নাকি? সাউন্ড কি সবার কম? একজন লিখছেন সাউন্ড কম। সাউন্ড কম কেন বলতেছে? ওনার মোবাইলে কম নাকি? আপনার ভলিউম বাড়াই দেন, হয়তো আপনার মোবাইলে কম হইতে পারে। হ্যাঁ, টাইম 9:30 এটা ফিক্স থাকবে অনেকেই, কারণ আমি 9টায় শুরু করতে চাইছিলাম। এখন অনেকের বলছে তারা কারো কারো অনলাইনে ক্লাস থাকে, অনেকেই আপনার কি বলে জব থাকে, জব থেকে আস্তে আস্তে লেট হয়ে যায়। এই জন্য আমি মূলত 30 মিনিট পিছনে দিয়ে দিয়েছি, মানে 9:30টায় থাকবে টাইমটা। আশা করি আপনাদের তেমন একটা সমস্যা হবে না। যারা আছেন 30 মিনিট একটু এদিক সেদিক করে নেবেন আর কি। এখন তো এই মাত্র 8জন আসছে নাকি? ভিউয়ার কয়জন? মাত্র 8জন নাকি? শুরুতেই আমরা বেসিক থেকে আলোচনা করব, তো এই জন্য সবাইকে চাচ্ছিলাম যে বেসিক থেকে একটু আসুক সবাই। এই জন্য মূলত একটু ওয়েট করতে হচ্ছে। তো আমাদের অধ্যায় তো সবাই জানেন, অধ্যায় হচ্ছে কি সংখ্যা। ঠিক আছে, সংখ্যা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। একদম যে কোনো অধ্যায়ের বেসিক বলে আর কি এটাকে। আচ্ছা, কয়জন আসছে আপনাদের এখানে? দেখাচ্ছে আমার এখানে 8জন শো করতেছে। কেন? মেসেজ তো অনেকের দেখতেছি। ভয়ে আছি কখন কারেন্ট চলে যায়। সমস্যা নাই, কারেন্ট গেলে তো ওয়াইফাই দিয়ে থাকলে পারলে কিছু ব্যাকআপ রাখবেন নেট। আর হচ্ছে আপনার ক্লাসটা রেকর্ড থাকবে পরবর্তীতে, তবে লাইভ ক্লাস করতে পারলে ভালো আর কি। ভয়ের কিছু নাই, লাইভ ক্লাস রেকর্ড থাকবে, তবে লাইভ ক্লাস করলে আপনাদের বেশি ইন্টারাকশনটা ভালো হবে আর কি। 33জন আসছে না? আমার কি নেট, আমার নেট স্লো হয়ে গেল নাকি? 8জন শো করতেছে কেন আমার এখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে 33জন হইলে 32জন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। আমি তো এখানে আমার এখানে দেখি শো করতেছে 8জন, কেন করতেছে কে জানে। যাই হোক, 35জন হইলে ভালোই। যদিও সবাই আসতে পারলে ভালো হতো, তারপরে তো কিছু কিছু আসবে না। অনেকে দেখবেন একটা ক্লাস করেই হাওয়া, মনে হয় 2-1জন এখনও মানে গ্রুপে অ্যাড হতে হইতে পারে নাই। তো কথা হলো, আপনারা 2 মাস যেহেতু আমি সময় নিয়েছি, ওই 2 মাস আপনারা সিরিয়াসলি লাইভ ক্লাসগুলো করবেন। আর কিছু বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো আপনারা দিবেন কোথায়? ওই যে ডিসকাশন গ্রুপ যেটা আছে ওইখানে। আমি ক্লাস শেষ হওয়ার পর আপনাদেরকে অঙ্কের যে নিয়মগুলো করাবো, ওগুলোর নিয়মে আবার কিছু বাড়ির কাজ দিব। ওগুলো আপনারা বাড়ির কাজ করবেন, করে ডিসকাশন গ্রুপে দিবেন। তো আমি ওগুলো আবার চেক দিব। আনসারও আমি কিছু মানে প্রথমে কোয়েশ্চেন দিব, এরপরে পরে হয়তো মনে কর কিছু সময় পরে আমি আনসারটা দিব। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট ম্যাথগুলো করবেন। যেটা পারবেন না সেটা আমরা তো দেখবো, ওইখানে আলোচনা করব ডিসকাশন গ্রুপে। তো যারা অ্যাড হওয়ার নাই পরে অ্যাড হয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব আবার। তো ওইখানে মোটামুটি আপনাদের টাচে থাকার জন্য, যাতে কিছু আপনারা ডেলি মনে করেন ম্যাথের জন্য 2-3 ঘন্টা সময় বরাদ্দ রাখবেন। ঠিক আছে,
2 ঘন্টা একদম কম হইলে 2 ঘন্টা আপনারা বরাদ্দ রাখবেন, আমার ক্লাসটা করবেন আর কিছু বাড়ির কাজ করবেন, তাহলে হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি নাকি? আমাদের ক্লাসটা হচ্ছে সংখ্যা। তো আমরা সংখ্যা নিয়ে বেসিক জানবো, আর এই সংখ্যাটার মধ্যে অনেক ধরনের বৈচিত্র্যময় অঙ্ক আছে। তো হয়তো দুই একটা বৈচিত্র্যময় দেখে আপনারা ঘাবড়ানোর কিছু নাই, আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে? অনেকগুলো আছে, যেখানে এখানে মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপর আছে আপনার সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা বৈচিত্র্যময়। অন্যান্য চ্যাপ্টারগুলোতে যেরকম একই দাসের অঙ্ক, এখানে কিন্তু অনেকগুলো আছে একই দাস, তবে অনেক টাইপের অঙ্ক আছে। তো সংখ্যা, তো প্রথমে আসি সংখ্যা। সংখ্যা কোন ধরনের হয়? একটা হচ্ছে 2 ধরনের সংখ্যা হয়। ঠিক আছে? একটা হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা কিছু একটু বেসিক জেনে রাখি, তাহলে আমাদের বুঝতে মজা লাগবে আর কি। তারপর আমরা মেইন অঙ্কে কিছুক্ষণ পর বেসিক আলোচনা করবো, তারপর আমরা মেইন অঙ্কে যাব। আর একটা হচ্ছে কোনটা? অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। দিকে নিলে মনে ভালো হবে একটু। ঠিক আছে? লেখা তো আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার নাকি? তো একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। বাস্তব মানে আমরা যা দেখি সবগুলো বাস্তব, অবাস্তব মানে হচ্ছে জটিল সংখ্যা। তো আমরা মূলত বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করবো, আমাদের অবাস্তব নিয়ে জানার দরকার নাই। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, আমরা কি, আমার আরেকটা গাইডলাইন বেস ছিল, তবে আপনারা ম্যাথের জন্য এটা প্রথম বেস, তো আপনাদের জন্য আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করব। আর কোনোটা না বুঝলে আপনারা সাথে সাথে মেসেজ করবেন। হইতে পারে এটাই প্রথম বেস, এটাই লাস্ট বেস, ওটা বলা যায় না। আমার হয়তো এখন কিছুটা ফ্রি টাইম পাইছি, এই জন্য কোর্সটা মূলত চালাচ্ছি আর কি। তাহলে সংখ্যা, বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কি অবাস্তব সংখ্যা। এখন আছেন বাস্তব সংখ্যা। আবার কয় প্রকার? বাস্তব সংখ্যা হচ্ছে আবার 2 প্রকার। বাস্তব সংখ্যার মধ্যে একটা হচ্ছে মূলদ সংখ্যা। এই যে মূলদ সংখ্যা, আমরা একদম ছোটকাল থেকে পড়ে আসতেছি মূলদ সংখ্যা নিয়ে। আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটু টাইপগুলো জেনে নিব আমরা জাস্ট। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। ঠিক আছে? তো আমরা এগুলো আলাদা আলাদা করে আলোচনা করব। হ্যাঁ, ক্লিয়ার আসবে। আমরা যেটা লিখতেছি সেটা আসতেছি কিনা দেখেন, নিচের সাইডে আসবে, সমস্যা নেই। আমরা সিস্টেম সেট করব। ঠিক আছে, এখন খাতা। তাহলে একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। এখন মূলদের মধ্যে আবার আছে কি 2 ধরনের, সরি 3 ধরনের আছে মূলদ। মূলদের মধ্যে সংখ্যাটা হইতে পারে কিরকম? একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? তাহলে ধনাত্মক মানে সংখ্যা কোনগুলা? আমরা তো জানি যে ধনাত্মক মানে হচ্ছে আপনার, প্রথমে আসেন পূর্ণ সংখ্যা কোনগুলা। পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা সবাই জানি কি 1 2 3 4 5 -1 -2 এরকম যতগুলো আছে, 1 2 -1 -2, এগুলো সবগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক মানে হচ্ছে কোনগুলা? যেগুলো +1 +2। আর ঋণাত্মক মানে হচ্ছে -1 -2। গ্রুপে লিঙ্ক না দিলে সবাই কিভাবে জানবে? ও, আমি তো দিলাম না। আপনাদের কি বলছি যে ফেসবুক গ্রুপেই তো ক্লাস হবে বলছি, ওই গ্রুপটাতে এই জন্য তো অ্যাড করতে বলছি। আমি তো সবাইকে বলছি যে এখানেই এই ক্লাস হবে, এই জন্য ফেসবুক গ্রুপটাতে অ্যাড হইতে বলছি। তারপর আপনারা কেউ পারলে একটু এই গ্রুপের লিঙ্কটা ওইখানে হোয়াটসঅ্যাপের ডিসকাশন গ্রুপ যেখানে আছে ওইখানে শেয়ার করে দেন। সবাইকে বলছিলাম, সবাই আসে নাই, শুনে নাই, এই জন্য প্রথম ক্লাসে একটু বিজিবি। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে কোনটা? ধনাত্মক। মূলদ সংখ্যার মধ্যে 3টে আছে, ধনাত্মক, পূর্ণ এবং ঋণাত্মক, এই 3টা। আরেকটা হচ্ছে ভগ্নাংশ একটা আছে। ভগ্নাংশ তো সবাই জানেন, এটা হচ্ছে কি 3/2, 5/2, এগুলো তো ভগ্নাংশ। এখন আমাদের মূলত এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলা খুব বেশি মানে একটু জানলেই হবে, খুব বেশি জানার দরকার নাই। তো আমাদের যে আলোচনা সেটা হচ্ছে মূলদ সংখ্যা নিয়ে। প্রথমত আমরা আলোচনা করি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলা? ধরেন √2, তারপর √3, এরকম কিছু আমরা সংখ্যা আছে। সংখ্যা তো অনেক ধরনের আছে। তো মূলদ সংখ্যা হচ্ছে কোনগুলা?
মূলদ সংখ্যা হচ্ছে 3 টাইপস হয়, মূলদ সংখ্যা 3 ধরনের হয়। মূলদ সংখ্যা হয় কয় ধরনের? 3 ধরনের। সকল পৌনঃপুনিক সংখ্যা, একটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি সংখ্যা? মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি? মূলদ সংখ্যা। আমরা এগুলো এখন বলবো যে মূলদ সংখ্যা নিয়ে। মূলদ সংখ্যা কয় টাইপসের হয়ে থাকে? পূর্ণ সংখ্যা, ধরেন 1 2 3 4 5, এগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে আসেন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। ঠিক আছে, এখন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কোনগুলা? যেমন ধরেন √9, √16, রুট হচ্ছে 4, এগুলো দেখেন পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা এটাকে পূর্ণবর্গ লিখতে পারি না, √9 কে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ার। √16 কে লিখতে পারি কি? 4 স্কোয়ার। √2 কে লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে এই যে 3 স্কোয়ার, √3 স্কোয়ার, √4 স্কোয়ার, √2 স্কোয়ার, ঠিক আছে, ওইটাকেই হচ্ছে তাহলে কি সংখ্যা? এই আপনারা আবার আমার সম্পর্কে জানতে চাচ্ছেন। আচ্ছা বলবো, সমস্যা নাই, সব বলবো। আগে আপনারা একটু মনোযোগ দেন ক্লাসে, সব কিছু জানতে পারেন আমার সম্পর্কে। খুব বেশি জানার কিছু নেই আসলে, আমার আসলে আগে ম্যাথটাই জানেন আপনারা। আমার সম্পর্কে পেজে এমনি ফিন পোস্টে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে জেনে নেবেন। একটা যে গাইডলাইন পেজ আছে ওইটার ডিটেলসে দেওয়া আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি সংখ্যা? সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এটার মানে হচ্ছে কি 3, এটাই করলে 4 হয়, এটাই করলে 2 হয়, এগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো প্রশ্ন কীভাবে আসবে সেখানে আমরা আবার আলোচনা করবো। এখানে জাস্ট একটু বেসিক দিচ্ছি, আমরা ডিরেক্ট প্রশ্নে চলে গেলে তখন বুঝতে পারবেন আসলে প্রশ্ন কীভাবে আসে। আমরা তো ওইটা নিয়ে মূলত আমাদের আলোচনা। তাহলে পূর্ণ সংখ্যার বর্গমূল হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে 2 টাইপস বলছি। আরেকটা আছে কি? সকল পূর্ণফণিক সংখ্যা, দশমিকের যদি হয়, সকল পূর্ণফণিক সংখ্যা। 3 নাম্বার হচ্ছে সকল পৌনঃপুনিক সংখ্যা। এখন সকল পৌনঃপুনিক বলতে কোনগুলো? আমরা যেগুলো পাইছি না স্যার, পূর্ণ সংখ্যাটা আরেকবার ক্লিয়ার করেন। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি? আপনার 1 2 3 4 5, জিরো পূর্ণ সংখ্যা ধরে। তারপর মানে এখানে যে সকল ধরনের ভগ্নাংশ ছাড়া সবগুলোই পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে ভগ্নাংশ। তাহলে সকল পৌনঃপুনিক সংখ্যা কোনগুলো? তাহলে হচ্ছে 1.12 এরকম দশমিকের পর যায় না, তারপর 1.1 এরকম করে করে যায় না, এগুলো হচ্ছে সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপর 1.222, মানে একই সংখ্যাটা বারবার, তাহলে একটা নির্দিষ্ট মেনটেন করে। যেমন 1. আরেকটা যদি বলি আমরা 1.424242 এরকম, এটা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তবে আর আরেকটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনটা? ধরেন 2/3, 4/, বা 5/4, এগুলো সবগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, এখন ক্লিয়ার তো নাকি? খাতাটা একটু উপরে উঠান। দেন আপনাদের জন্য খাতা নিচে দিলাম। তাহলে এগুলো সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। মানে ফি/কিউ আকারে লেখা যায় ওইটাকে। মূলত আমরা ছোটবেলা থেকে পড়ছিলাম কি, ফি/কিউ আকারে লেখা গেলে সেটা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। ফি/কিউ মানে দুইটা সংখ্যা আর কি। মনে করেন একটাকে ফি সমান 2 আর একটা 3, এরকম করে লেখা যায়। মোট কথা এটাকে যদি ভগ্নাংশ আকারে লেখা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। ভগ্নাংশ আকারে লেখা গেলে ধরেন 2/3, 3/2, ধরো আপনি 1.22 বা যেটাকে লিখলেন, এটাকে আপনি ভগ্নাংশ আকারে লিখলেন, এটা হচ্ছে কি সংখ্যা? খাতার কিছুই মানে লেখা বুঝেন না যে খাতা নাকি? উনি বলতেছে কি খাতা বোঝা যাচ্ছে না। আপনাকে সবাই বুঝতে পারছেন? খাতাটা কি ক্লিয়ার? আমার লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে? এখন এটা কি ওনার আপনার নেট স্লো নাকি নাকি সবার এরকম? খাতার লেখাগুলো দেখা যাচ্ছে? একটু বলবেন তো। আচ্ছা বাকিরা কি বলেন? খাতার লেখাগুলো বোঝা যায়? আর কেউ নাই ক্লাসে? বোঝা যাচ্ছে তাহলে? হ্যাঁ, তাহলে তো রাফসিক রনি ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আপনার মনে হয় নেটওয়ার্ক স্লো। ঠিক আছে, তো আপনার স্লোর কারণে হয়তো
ডিস্টার্ব হচ্ছে আর কি, বাকিরা তো বুঝতে পারছেন। তাহলে আপনার নেটওয়ার্ক একটু মানে ফাস্ট করেন, হয়তো আপনার ওই জায়গায় নেটওয়ার্কটা স্লো। তাহলে দেখুন ফি বাই কিউ আকারে, তাহলে আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ যে ছন্দ হারা ফেলি আবার। তাহলে ফি বাই কিউ আকারে লেখা গেলে সেটা হচ্ছে কি সংখ্যা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। ফি বাই কিউ আকারে মানে হচ্ছে ভগ্নাংশ আকারে। ধরেন আপনি এই ধরেন একটা সংখ্যা হচ্ছে কি 1.12, 1.1, 1.1 ধরি, এটাকে আমরা লিখতে পারি ভগ্নাংশ আকারে কি 11/10, কথা তো একই না? ঠিক আছে, তাহলে 1.1 যেটা 11/10, তার মানে এটা হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। এখন আসেন অমূলদ সংখ্যা কোনগুলা। এখন এই যে এখানে তাহলে আমরা মূলদ আর অমূলদের পার্থক্য জানতে হবে না। অমূলদ সংখ্যা কোনগুলা, যেগুলো হচ্ছে সকল, যেগুলাকে পূর্ণবর্গ সংখ্যা নাই, রুট করলে এগুলা রুট কি করা যাবে না। ধরুন আপনি 1কে রুট করতে পারবেন, কিন্তু 2কে পারবেন, পারবেন না। 2কে করলে এটা 1.4142 এরকম করে করে যাবে। তারপর ধরেন আর রুট 3কে করতে পারবেন, পারবেন না, কিন্তু রুট 4কে পারবেন। রুট 4কে করলে কত হবে, 2 হবে। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু রুট 3কে আপনি এটা রুট করতে পারবেন না। তার মানে এটা হচ্ছে কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তার মানে সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। এরপর আসেন আরেকটা হচ্ছে, আর কি আছে অমূলদ সংখ্যা, তারপর যেটা অসীম, যেটার মান হচ্ছে কি অসীম, মানে কখনো শেষ নাই। ঠিক আছে, ধরেন ফাইয়ের মানটা কি অসীম। ফাইয়ের মান যদি আমরা অনেকে বলি ফাই দিবস, তো ফাইয়ের মানটা এরকম 1.4, এই 4.36 এরকম ডট 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 করে যাবে। এটা ফাইয়ের মানটা লিমিটেড নাই। ফাইয়ের মানটা কি লিমিটেড না, এটা হচ্ছে আনলিমিটেড, চলতেই থাকবে। তারপর এর মান, এগুলো হচ্ছে কি সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু বেসিক কথাবার্তা, যদি আপনারা বুঝেন ভালো, না বুঝলে জানাবেন। বা 3 নম্বরটা কি, কোনটা বলছেন, এটা সকল পৌনঃপুনিক সংখ্যা। 3 নম্বরটা হচ্ছে সকল পৌনঃপুনিক সংখ্যা, মানে হচ্ছে একটা দশমিকের পর 1 2 1 2 1 2 করে করে যাবে। মূলদ সংখ্যা আবার বুঝে দিব। মূলদ সংখ্যা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। ঠিক আছে, একটা হচ্ছে 1 2 3 4 5, এগুলো সব মূলদ সংখ্যা। এরপর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। যেমন যেসব সংখ্যাকে কি করা যায়, বর্গমূল করা যায়, যেমন √9, √16, √4, এগুলাকে বর্গমূল করা যায়। তার মানে এটা হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। তারপর সকল পূর্ণফণিক সংখ্যা, সকল পূর্ণফণিক কোনগুলো, 1.12 1 2 1 2 1.11 1 1 1 1.2 2 2 1.4 2 4 2 4 2, একটা ছন্দ আকারে যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে কি সংখ্যা, পূর্ণফণিক সংখ্যা হইলে তখন হচ্ছে কি সংখ্যা, এটা এই মূলদ সংখ্যা। আর যদি এটা যদি এরকম না হয়, যদি হইতো যে কীরকম 1.14 1.5 1.6 7.3 এরকম যদি ডট 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 করে যায়, তাহলে এটা হচ্ছে কি সংখ্যা, তখন হচ্ছে এটা অমূলদ সংখ্যা। যদি একটা ছন্দ থাকে, তাহলে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে, তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো আশা করি এটার মধ্যে আর কনফিউশন থাকবে না। তারপরে আমরা ডাইরেক্ট চলে যাবো কোথায়, এবার অঙ্কতে চলে যাব, তাহলে আমরা বুঝতে পারবো আর একটু। ঠিক আছে, তাহলে আসি, আমরা অঙ্কতে আসি। পুরা খাতা দেখা লাগবে না, জাস্ট যতটুকু আপনার প্রশ্ন আর উত্তর দেখলে হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বরের আনসার বলতে পারবেন, কোনটি মূলদ সংখ্যা বলেন তো। 1-এর উত্তর বলতে পারবেন এতক্ষণ ধরে যারা বুঝছেন বলছেন, তারা বলেন তো দেখি, কোনটি মূলদ সংখ্যা 1-এর। √5, √7, √10, √16, তাহলে মূলদ সংখ্যা কোনটি হবে। এটা এগুলো কিন্তু পরীক্ষা আসছে, বিসিএস, বিভিন্ন প্রাইমারি, নিবন্ধন, শত শত পরীক্ষায় আসছে। গুড, এই যে আপনারা তো বুঝছেন। তাহলে তাহলে এগুলো সবগুলো বিগত প্রশ্ন, আমি লিখি নাই তো, পাশে লিখি নাই, কারণ এগুলো সবগুলো হচ্ছে বিগত থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো এখানে তুলে আনা হয়েছে, একদম প্রতিটা নিয়ম থেকে তুলে আনা হয়েছে। হ্যাঁ গুড, সবাই বুঝছেন। কার মানে এটা কেউ যাচ্ছে না, √5 এটা কেউ যাচ্ছে না, এটা কেউ যাচ্ছে না, যাচ্ছে কোনটাকে, √16, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, √16কে করলে কত হয়, √16 মানে 4, √16 মানে 4। ঠিক আছে, ঠিক আছে, গুড, সবাই বুঝছেন। তাহলে প্রশ্ন আসে এরকম, ওগুলো জাস্ট একটু বেসিক প্রশ্ন, এরকমটাই আসবে। আচ্ছা, তাহলে আচ্ছা এটা বলেন তো, 2 নাম্বার বলেন এবার। 1 নাম্বার হয়েছে এনাফ, এবার 2 নাম্বার বলেন তো, এটা কি মূলদ না অমূলদ, এটার √9/4, √9/4 সংখ্যাটি কি স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, না জটিল সংখ্যা। বলেন দেখি এবার এটা।
2 এর খ। একজন বলছেন 2 এর খ, বাকিরা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমরা 2 এর ঘ না, এটা হচ্ছে মূলদ হবে। অনেকে হয়তো অমূলদ আর মূলদ, এটা কেন হবে মূলদ আমি বলি, যারা বুঝছেন তো ভালো, আর যারা বুঝেন নাই তারা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে √9 কে আমরা কি লিখতে পারি, এই √9/4। তাহলে প্রশ্ন হচ্ছে কত, √9/4। আমরা এটা আলাদা করে করলে √9, আর এটা হচ্ছে √4, দুইটাকে আমরা কি করতে পারি, √9 কে করলে 3 আর √4 কে করলে 2। তাহলে এটা আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারছি না। তাহলে ভাই আমরা বলছিলাম যে ফি/কিউ আকারে লিখতে পারলেই সেটা মূলদ সংখ্যা। ঠিক আছে, কোনটা বুঝেন নাই? নাজমুল আলম শিকদার ভাইয়া, কোনটা বুঝেন নাই? এটা যে মূলদ সংখ্যা সেটা বুঝেন নাই? কি বুঝেন নাই? এটা বুঝে নাই। তাহলে এটাকে কি করবো হবে, এটাকে দুইটাকে কি যাচ্ছে, রুট যাচ্ছে, √9 কে যাচ্ছে, √4 কে যাচ্ছে। তার মানে এটা ফি/কিউ আকারে লেখা যাচ্ছে। আমরা হচ্ছে যে ফি/কিউ আকারে ভগ্নাংশ আকারে লেখা গেলে সেটা অবশ্যই কি সংখ্যা, মূলদ সংখ্যা। এটা এটা যদি রুট যদি না যাইতো, একটা যদি না যাইতো তখন এটা অমূলদ সংখ্যা হইতো। যদি এটা এখানে √9 এর জায়গায় 3 হইতো, √3 হইতো, তখন এটা কি হইতো, তখন এটা আর যাইতো না। স্বাভাবিক সংখ্যা হবে না কেন? স্বাভাবিক সংখ্যা হবে না, আপনার অ্যাকুরেট, ওরা অ্যাকুরেসি চাইছে। আপনি স্বাভাবিক সংখ্যার ভিতরে আবার আসে, আমরা যে লিস্টটা যদি ধরি, স্বাভাবিক সংখ্যার ভিতরেই তো কি আছে, মূলদ অমূলদ আছে। এখন আপনি স্বাভাবিক সংখ্যা ধরবেন নাকি মূলদ আর অমূলদ ধরবেন? আপনি যত ডিপে মানে একদম স্পেসিফিক আনসারটা বলতে হবে আপনাকে। এই জন্য আপনি স্বাভাবিক সংখ্যা বললেই হবে না, শুধু এখানে মূলদ বা অমূলদ বলতে হবে, আরও ডিপে চলে যেতে হবে, বা জটিল সংখ্যা কিনা ওই 3টা বলতে হবে। আচ্ছা, এবার আসেন দেখি 3 নাম্বারটা। আপনাদেরকে 3 নাম্বারটা উত্তর বলেন। √289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? প্রশ্ন বুঝে আনসার দেন দেখি। এই আপনাদেরকে বলেন। আচ্ছা, আগে কয়েকজন আনসার দেন, তাহলে আমি বলতেছি। √289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? এটা আসছে, এটা পরীক্ষায় আসছে, এটা বিসিএস এ আসছিল সম্ভবত, বিসিএস বা প্রাইমারিতে এরকম। এটাতে হ্যাঁ 3 এর ক বলতেছেন। হ্যাঁ, এই যে আপনারা এই জায়গায় নেগেটিভ মার্ক খাবেন যারা, বেশিরভাগই আমি বলছি যে এটা কি, আর সবাই একদম কনফিডেন্সলি মূলদ দাগায় আসবেন। দেখবেন কনফিডেন্সলি আপনি কি পাবেন, -0.25 খেয়ে বসে আছেন বা 0.5 খেয়ে বসে আছেন। তো আপনারা যেটা করতে হবে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। 289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? ঠিক আছে, এটা হচ্ছে কি সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে। কারণ ভাইয়া 289 কে বর্গমূল করলে কত হয়, 17 হয়। 289 কে বর্গমূল করলে কত হয়, 17 হয়। এখন ওরা কি বলছে, 17 কি ধরনের সংখ্যা? ওরা বলছে 17 এর বর্গমূল, মানে 17 এর উপর কি হবে, বর্গমূল করলে সেটা কি ধরনের সংখ্যা, এটা বলছে। ঠিক আছে, তাহলে এটা হবে কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এটা ভাইয়া কোন সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে। এটা আর মূলদ হবে না, বুঝছেন? এটা কিন্তু আর কি হবে না, এটা হচ্ছে মূলদ হবে না। এটা সবাই এটা কনফিডেন্সলি, বেশিরভাগই এটা কি দাগায় আসবে, মূলদ দাগায় চলে আসবে। কিন্তু প্রশ্নটা বলছে এত এর বর্গমূল কি ধরনের সংখ্যা, মানে এত, এত মানে কত, 17। 289 মানে 17 রুট করলে এটার বর্গ, এটা 17 এর বর্গমূল। তো 17 এর বর্গমূল তো 17 করা যাচ্ছে না। বর্গমূল বের করার টাইপ বললে ভালো হতো। আমি কোয়েশ্চেনটা আপনাদেরকে জিজ্ঞেস করতে মানে বলতে চাচ্ছিলাম, ওটা আসলে আরও বেসিকে। আপনার যে বর্গমূল, এটা হচ্ছে ক্লাস 7-এর অঙ্ক আছে। বর্গমূল বের করার নিয়ম হয়েছে, এটা 2 পদ্ধতিতে করা যায়। আমি একটু শর্ট করে বলে দিচ্ছি, অনেকে হয়তো বর্গমূল বের করতে পারেন না। আচ্ছা, বুঝি নাই মনসুর। আচ্ছা, এই অঙ্কটা আগে বলে দিচ্ছি, তারপর আমরা বর্গমূল বের করার নিয়ম বলবো। তবে আপনাদের ওইটার নিয়ম জানতে হলে, এটা আরও বেসিকে গেছে, তো এটা আর একটু প্র্যাকটিস করতে হবে ক্লাস 7-এর বই থেকে। 289 এর বর্গমূল, 289 এর √289। যদি বলতো 289 এর বর্গমূল কত, তাহলে হচ্ছে এটা হবে কি, মূলদ হইতো বা পূর্ণ সংখ্যা যেটা হইতো। কিন্তু এটা ওরা তো এটা বলে না, ওরা বলছে √289 এর বর্গমূল, মানে √289 মানে কত, 17। আপনাকে যদি কোয়েশ্চেনটা করতো 289 এর বর্গমূল কত, তাহলে আপনি কি বলতেন, তখন বলতেন আপনি মূলদ। ঠিক আছে, কিন্তু ওরা তো এটা বলে নাই, ওরা বলছে যে √289। তো √289 মানে 17, 17 এর বর্গমূল, 17 এর বর্গমূল মানে √17, √17। তাহলে এটা তখন কি হবে, তখন অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, আর যারা বলছেন যে বর্গমূল বের করার নিয়ম কি, এটা এটা আলাদা করে আবার ক্লাস নিতে হবে, আলাদা। এটা হচ্ছে একদম বেসিকে,
এটা হচ্ছে 289কে এটা ভাগ প্রক্রিয়া করা যায়, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে করা যায়। এটা হচ্ছে এরকম আমরা যে কমন নিই না, যে 17, এটা তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, এরকম ডাইরেক্ট 17 দিয়ে যাবে। 17 গুণ করলে কত হবে? 289। ঠিক আছে, ধরেন আরেকটা যদি আমরা বের করি, যেমন কত বের করবো আমরা, ধরুন 225কে আমরা বর্গমূল বের করি। ঠিক আছে, 225কে প্রথমে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 4 5 20, 4 5 20 হয়ে গেল। আর হচ্ছে 45, 5 নং 45, তারপর আবার 3 দিয়ে যাবে, 3 3 9। এখন হচ্ছে এই যে দেখেন বর্গমূল বের করানো হচ্ছে, এখানে এক জোড়া পাইছি, এখানে এক জোড়া পাইছি, এই দুইটা জোড়া থেকে আমরা কি দিব? এক জোড়া, মানে 5 5 দুইটা পাইছি, দুইটা থেকে একটা নিব, 3 3 দুইটা থেকে একটা নিব, মানে 3 5 15, উত্তর হবে 15। তো একটু বুঝছেন কি না বলেন? তবে এটা আরো আলাদা করে এটার জন্য বর্গমূল শেখানোর জন্য আলাদা ক্লাস নিতে হবে আপনাদের। এগুলো একদম বেসিক থেকে আর বেসিক আর কি। তারপরেও যদি বেশি জনে হয় তখন ডিসকাশন গ্রুপে বলবেন, তখন আবার আলাদা করে বুঝে দিব, কারণ এখানে ওইটা তেমন আপনার এগুলা কয়েকটা স্পেসিফিক আসে, অত বেশি ডিপ না জানলেও আপাতত চলবে। ঠিক আছে, তাহলে এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারটা হয়েছে কি, এটা সমান কত হবে? সেটা পারবেন কে কি? চার নাম্বারটার উত্তর কেউ পারবেন? √0.0009 সমান কত? এগুলো সবগুলা কিন্তু বিগত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত শুধু এই দাসের প্রশ্নগুলা এই চ্যাপ্টার থেকে এগুলাই আসে। ঘুরে ফিরে আপনি 11 থেকে 20 নম্বর গ্রেড দিবেন, সংখ্যা থেকে আসলে এই ধরনের অঙ্কই চলে আসছে। স্যারের ডি বলতেছেন, আর বলেন 4 পারবো না। ঠিক আছে, না পারলে সমস্যা নাই, যারা 2 একজন পারলে বলেন, মানে আপনার কোনটা মনে হচ্ছে, একজন বলছেন এটা। ঠিক আছে, যারা বর্গমূল পারেন না ওরা ডিসকাশন গ্রুপে বলবেন, ওটা আলাদা করে আমরা দেখি ক্লাস করাইতে পারি কিনা। যারা একদম বেসিকে দুর্বল তাদের জন্য আলাদা করে এটা ক্লাস নিতে হবে, কিছু জিনিস মুখস্থ রাখতে পারছা। এটা হচ্ছে বলছেন, একজন বলছেন, কানিস ফাতেমা আপু বলছেন 0.03। সবাই 4-এর, অনেকে গ বলছেন, অনেকে এটা বলছেন। এটা আসলে হবে কি হবে, এটা শর্টকাট টেকনিকে পারবেন, এটার জন্য কোনো বেলা লাগবে না। এটা যদি দশমিকের পর এখানে কয় জোড়া আছে? 4, 2 জোড়া, 2 জোড়া থাকলে আপনি লিখবেন 1 জোড়া, সংখ্যা হবে কত? 1 জোড়া, উত্তর হবে 1 জোড়া। যদি এখানে যত থাকে তার অর্ধেক হবে, এখানে 3 জোড়া থাকলে তার অর্ধেক। ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা আছে তাহলে আপনি লিখবেন 3টা। এখন এখানে আছে দশমিকের পর 1টা 2টা 3টা 4টা, তাহলে আপনি লিখবেন 9কে বর্গমূল করলে 3, আমরা সবাই জানি। এখন দশমিকের পর আমরা কয়টা? 2 জোড়ার মধ্যে আমরা 1 জোড়া লিখতে পারবো, তার মানে 0 একটা লিখবো আগে শুধু। ঠিক আছে, 4-এর উত্তর কোনটা হবে? ক খ গ, অনেকে অনেক কিছু বলতেছেন, 4-এর উত্তর হবে ক। 4-এর উত্তর হবে ক, কারণ এখানে আছে 1 জোড়া 2 জোড়া, 2 জোড়া থেকে উত্তর হবে কয় জোড়া? 1 জোড়া। যদি 3 জোড়া থাকতো তাহলে হয়তো 3টা, তার 4 জোড়া থাকলে 4টা, এরকম করে করে দশমিকের পর কাউন্ট হইতো। বুঝছেন আশা করি, এগুলো শর্টকাটে করে ফেলা যাবে। তাহলে আমরা নেক্সটে যাই না? আর কেউ তো না বুঝেন না, এরকম কেউ নাই। এরপরও আপনাদেরকে বলছি, এটা আবার আপনারা বাসায় নিজে নিজে করবেন, করে ডিসকাশন গ্রুপে এটা একটা জমা দিবেন, হোমওয়ার্ক একটা জমা দিবেন, বা এটা না জমা দিলেও এটা নিয়ে আপনারা যদি না বুঝেন ওইটা আমাকে বলবেন। আসসালামু আলাইকুম স্যার, আসছেন না এতক্ষণ পরে? জাকিয়া আপু, ঠিক আছে, ক্লাস মনোযোগ দেন। বেসিকটা আবার আগে থেকে লাইভ ক্লাস নেবেন, মানে আগে আবার ভিডিওটা রিপিট করে দেখবেন আর কি। আচ্ছা, সবাই বুঝছেন তো নাকি? তাহলে আমরা 5-এ চলে যাই না? যেটা আশা করি বুঝতে পারছেন। যদি দশমিকের পর 5 ডিজিট থাকে, আপনারা অত এখনো পর্যন্ত ওই রকম দে নাই। 5 ডিজিট থাকলে তখন আপনি বর্গমূল পদ্ধতিতে করবেন। যদি দশমিকের পর 5 ডিজিট থাকলে আপনি এটা ওই বর্গমূল পদ্ধতিতে, এটা তখন আপনার ওই ক্লাস 7-এর আপনারা যে ফাঁকি দিয়েছেন ওইটা করতে হবে, যেটা ধরেন ওইটা আবার আলাদা করে আমরা দেখাইতে হবে। এটা আলাদা করে পূর্ণ সংখ্যার বর্গমূল করে দেখাইতে হবে, ভগ্নাংশের বর্গমূল করে দেখাইতে হবে, এরকম।
ঠিক আছে, ওইটা নিয়ে আলোচনা করবেন। আমরা দেখি ওইটার জন্য আলাদা একটা ক্লাস লাগবে, যারা একদম বর্গমূল বা জানেন না, বা অনেকে হয়তো জানতে না পারেন, অনেক দিন আগে করছেন। তো এটা মূলত এটা 2-3 প্রক্রিয়া করা যায়, মৌলিক গুণনীয়কের পদ্ধতি করা যায়, বাক প্রক্রিয়া করা যায় এই বর্গমূলটা। হ্যাঁ, বিজোড় সংখ্যা থাকলে ধরেন আপনার বিজোড় সংখ্যা আমি একটা দেখাই আপনাদেরকে। বিজোড় সংখ্যা আপনারা অনেকে বলতেছেন যদি বিজোড় সংখ্যা থাকে তখন কি করবেন, ধরেন দশমিকের পর কি আছে, এই আপনার এই 169, ঠিক আছে। এটাকে দশমিক করতে হলে আমরা প্রথমে দশমিকটা বসাই দিব, এরপর প্রথমে কি নিব, বিজোড়, এই প্রথমে হচ্ছে বিজোড়টা নিয়ে নিব 1, এরকম করতে হয়। এখন আপনাদের বললে হয়তো বুঝবেন না, এটা 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 করতে গেলে দেখবেন আজকের ক্লাসটা আর করানো যাবে না। তো 1 একে 1, 6 9, 1 ডাবল 2, এটা আপনার অনেকের মাথার উপর দিয়ে যাবে, এরপর 3 ব্যাস যাবে, 3 তিরিকা 9, তাহলে হচ্ছে আর 3 দ্বিগুণ করলে 3 তিরিকা 9 আর 3 দ্বিগুণ 6, এইভাবে করে করতে হয় আর কি। আমি তাও একটু দেখা দিলাম, হয়তো অনেকে ধরতে পারবেন না, তো টেনশন করার কিছু নাই। যদি বেশি জন না পারেন এটার জন্য আলাদা করে তখন ক্লাস নিব আর কি, যদি এটা রুটিন এটা নাই, এটা আলাদা করে আমি যেহেতু বলছি একদম বেসিক থেকে, আপনারা অনেকেই জানেন না, তো এটা জানাই দিব আলাদা করে, ঠিক আছে। আজকে আমরা এই ক্লাসটা করি, ওইটা ধরলে আবার এই ক্লাসটা করা হবে না। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বলেন দেখি পারেন কিনা। ঠিক আছে ভাইয়া, আপনারা অনেকেই দেখতেছি বর্গমূলের সমস্যা, ওটার জন্য যারা সমস্যা শুধু আর জন্য রুটিনের বাইরে আলাদা করে ক্লাস নিব দেখি। এই যে অঙ্কগুলো করতেছেন এগুলো আমরা খাতা উঠিয়ে, হ্যাঁ আপনাদের চাইলে আমি এটা এটার দিয়ে দিব, ছবি তুলে দিব আর কি, আপনারা নিজে করলে করতে পারেন। এটারও আমি ছবি তুলে দিব, প্লাস হোমওয়ার্ক সহ দিয়ে দিব, ঠিক আছে। ওগুলো নিয়ে সমস্যা নাই, আপনারা ম্যাথ সব পাবেন, প্রয়োজনে সমাধান সহ করে আলাদা করে দিব যদি না পারেন আর কি। তবে ক্লাসটা করলে আশা করি সমাধানটা পারবেন, আমি ক্লাস এইটার ছবি দিয়ে দিব। তাহলে 5 5 5 বলতেছেন অনেকেই, তার মানে বুঝে গেছেন। আচ্ছা, এটাও সেম, এটা এটা দেখা একটু, তাহলে এখানে বর্গমূল এখানে এই অঙ্কের মধ্যে আমরা কীভাবে বর্গমূল পদ এই বের করা যায় সেটা বের করব। এগুলো এই বর্গমূল, এটা ক্লাস 7-এর একটা অধ্যায় আছে, দুইটা অধ্যায়, মানে একটা অধ্যায়ের দুইটা পর্ব আছে আর কি, ক্লাস 7। হ্যাঁ স্যার বর্গমূলের একটা ক্লাস নিয়েন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার দেখতেছি প্রবলেম যেহেতু, ঠিক আছে আলাদা করে ক্লাস নেওয়া হবে যাদের সমস্যা শুধু ওদের জন্য। আচ্ছা, 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে প্রথমে আমরা 125কে কী করি, ভাঙ্গি। তো ভাঙবো কীভাবে, আমরা তো মৌলিক গুণনীয় পদ্ধতিটা জানি। যেমন এটাকে প্রথমে কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 5 দুগুণা 10 আর 5 পাঁচা 25, মানে এটা ঠিক আছে। আবার এটাকে আমরা ভাঙ্গি, 5 পাঁচা 25। এখন এখানে দেখা যাচ্ছে যে এ জোড়া জোড়া কয় জোড়া আসছে দেখি, 5 কয়টা, 3টা মানে একটা জোড়াবিহীন আছে। একটা জোড়াবিহীন মানে যেটা জোড়াবিহীন সেটা বর্গমূল না, সেটাকে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করতে হবে। এখানে যদি 5 থাকে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 থাকলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উত্তর হচ্ছে কত, 5। এটা হচ্ছে এক ধরনের বর্গমূল বের করার নিয়ম। এটাকে বলা হয় মৌলিক উৎপাদকের সাহায্যে। আপনারা তো মৌলিক উৎপাদক করছেন, তো মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়ের একটা পদ্ধতি এটা। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, উত্তর 5 দ্বারা। কারণ এটা যদি আমরা এক্সপ্লেনেশনে যাই, দেখুন এখানে 125কে আমরা ভাঙতে পারবো না। ধরেন 10 10 করলে 100, 11 11 121, 12 12 144, কিন্তু এখানে আছে 125, তো যাচ্ছে না। তাহলে এখানে যদি আমরা 5 দ্বিগুণ করি তখন হবে কত, 625 হয়ে যাবে 5 দ্বিগুণ করলে। তো তখন হচ্ছে 625কে বর্গমূল করলে হবে 25 25 625। তো একবারই বলছিলেন এরকম কিছু ছিল মুখস্থ রাখতে, হ্যাঁ আসলে কথাটা সঠিক। আপনি ধরেন কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, ধরেন এই যে এটা আমি করতে গেলে অনেক টাইম লাগবে, আপনি ধরেন মুখস্থ করে বলবেন 25 25 625, 1 1 1 1, 2 দুগুণা 4, 3 তিরিকা 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, এই যে এগুলো পড়ছে না, 9 9 81, 10 10 100, এগুলো হচ্ছে 100টা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, আর 100 বর্গমূল হচ্ছে 10। আপনাদের এই লেভেলের অঙ্কের জন্য 11 থেকে 20তম গ্রেডের জন্য আলাদা করে আসলে মানে বর্গমূল জানতে হবে এরকম না। আপনারা ধরেন এই যে 11 11 121, এটা জানলেই তো আপনার বর্গমূল হয়ে যাচ্ছে, তার মানে 121-এর বর্গমূল
121 যদি বর্গমূল করতে বলি আপনার ডিরেক্ট মুখস্থ লিখে দেবেন 11, এটার বুঝার কিছু নেই। 12 বার 144, 144কে বর্গমূল করলে কত হবে 12, ঠিক আছে। 13 তার 169, তাহলে 169কে বর্গমূল করলে 13, এরকম ধরেন 15 15 225, তাহলে হচ্ছে 15, তারপর 16 16, তারপর 17 17, এগুলো মুখস্থ থাকে। 17 17 100, 15 15 225, ঠিক আছে। 17 17 কত 289, আমরা একটু আগে বলছিলাম, এটা ডিরেক্ট মুখস্থ। এগুলো মুখস্থ করে হলো না, আসলে মুখস্থ করলে ওইটা আর লাগবে না, ঠিক আছে। এগুলা আপনারা মোটামুটি ওই যে 30 পর্যন্ত বলছে না, 30 30 900, 29 29 কত, 28 28 কত, ওই জিনিসগুলো মুখস্থ রাখে ফেলবেন, তাহলে আর ওই বর্গমূলটা না জানলেও হবে। কারণ ওই পুরো অঙ্কটা বর্গমূল ওইখান থেকে ডিরেক্ট রিটার্ন অঙ্ক আসে না, শর্টকাটে জাস্ট এই ধরনের যেগুলো দিচ্ছি এই ধরনের আপনারা দেখতেছেন, এগুলাই আসে ঘুরে ফিরে। হিল্লুল জাহান ইমন, কি বুঝেন নাই? এটা বুঝেন নাই না? 125কে কত দ্বারা গুণ করলে? প্রথমে আমরা 125কে ভাঙবো মৌলিক উৎপাদকের সাহায্যে। 5 5 25, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। এই 25কে আবার 5 দিয়ে ভাগ করলে 5 5 25, এটাকে বলে মৌলিক উৎপাদক। এখন দেখেন এখানে 5 আছে 3টা, এখন আমাদের থাকতে হবে জোড়ায় জোড়ায়। 5 আছে কয়টা? 3টা, কিন্তু আমাদের আছে এক জোড়া, আরেক জোড়াতে একটা শর্ট আছে। তো আমরা শর্ট মানে একটা যেটা শর্ট আছে সেটা আমাদের কি করতে হবে? এক্সট্রা নিয়ে আসতে হবে। ধরেন এখানে 5 গুণ 5, আরেকটা 3 আছে, শুধু এখানে করতে গিয়ে দেখলাম 3 আছে, তাহলে এটাকেও এক জোড়া আছে, কিন্তু এখানে আরেকটা 3 নাই, তাহলে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, বুঝছেন? তারপর ধরেন, হ্যাঁ মুখস্থ থাকলে সময় বাঁচবে, কথা সঠিক। কিছু জিনিস মুখস্থ রাখলেও ভালো, মানে এই মানগুলো আর কি। পরীক্ষার হলে এটার জন্য আপনি টাইম পাবেন 30 সেকেন্ড বা 1 মিনিট, বেশি হলে 1 মিনিট পাবেন না। তারপর হচ্ছে কত, ধরেন একটা সংখ্যা আছে 2 গুণ 3 গুণ 3, একটা ভাঙলে যদি মৌলিক উৎপাদক যে 2 গুণ 3 গুণ 3 হয়, তখন তার মানে আমরা দেখবো 3 এর এক জোড়া আছে, কিন্তু 2 এর একটা আছে, আর একটা 2 আমাদের এক্সট্রা কি করতে হবে? গুণ করতে হবে। এই কোয়েশ্চেনটা এখানে চাইছে 125কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আশা করি বুঝতে পারছেন, এরপরও না বুঝলে জানাবেন। তারপর 6 নাম্বার দেখুন, 6 নাম্বারটা তো সবাই পারবেন আশা করি, এটা মানে একদম বেসিক থেকে সব অঙ্ক আসে। 6 নাম্বারটা কি বলছে বলেন? এই মানে উত্তর কত হবে বলেন তো? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগফল কত? ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা এটা তো আমরা পড়ছি নাকি? 5 অঙ্কের ক্ষুদ্রতম মানি কোনটা? 5 অঙ্কের ক্ষুদ্রতম মানি 1-এর সাথে 0 4টা, মানে মোট 5টা সংখ্যা হবে আর কি, ঠিক আছে। ওই যে এটা পারি যান আপনারা। তারপর দেখা যাচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর সাথে 0 4টা, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা গানি 4 অঙ্কের বৃহত্তম সর্বোচ্চ কত হইতে পারে? 9 4টা হইলে হতে হয়, তার বিয়োগ করলে 1 হবে। উত্তর হচ্ছে 1। গুড, আপনারা অনেকেই পারেন দেখা যাচ্ছে। এই ধরনের বেসিক অঙ্ক আসে অনেক, এটাও আসছে, বললাম না সবাইগুলো বিগত, এগুলো বিগতের বাইরে একটা দিনে আমি বিগত থেকে বিভিন্ন নিয়মের বেছে বেছে আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে। এরকম 200টা বলছি, হয়তো 200টা থেকে আরও কিছু বেশি হবে, ওইটা নিয়ে চাপ নেবেন না। আপনারা রেগুলার করে যান, প্রতিটা অধ্যায় 15-20টা করে করলে এনাফ। 7-এরটা কত হবে? 7-এরটা বললেন, পারলে করে ফেলেন। এটা বিয়োগ, এটাও অনেকে ভুল করে, ঠিক আছে। 7-এরটা কি করে? 7-এরটা আমরা করি, তাহলে 1 থেকে এখন দশমিকের এত বিয়োগ যাবে কেমনে? তাহলে আমরা দশমিকের পর কয়টা সংখ্যা আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা কি করব? দশমিকের পর 4টা সংখ্যা নিব, ঠিক আছে। 1-এর সাথে দশমিকের পর 4টা সংখ্যা, এরপর হচ্ছে 0 9 9 9, এটা এভাবে বসায় বিয়োগ করব। 7-এর অনেকে বলছেন 7-এর ঘ, অনেকে বলছেন ক, তাহলে সঠিক উত্তর কোনটা? 10 থেকে 9 গেলে, তাহলে আমরা দেখি সঠিক উত্তর। 10 থেকে 9 গেলে কত? 1, হাতে 1। 10 থেকে 10 গেলে 0, হাতে 1। 10 থেকে 10 গেলে 0, হাতে 1। 10 থেকে 1 গেলে 9, তাহলে দশমিকটা বসে গেছে, ওই হাতে 1টা এখানে চলে গেছে, তাহলে উত্তর হবে কোনটা? ক, ঠিক আছে। এই ধরনের সহজ ভুলগুলা করা যাবে না। 6 নাম্বারটা একটু ডিটেলস বুঝিয়ে দিবেন। 6 নাম্বারটা ভাইয়া ডিটেলস বলতে, আপনি ধরেন 5 অঙ্ক দিয়ে সবচেয়ে ছোট কত কোনটা নিতে পারবেন? 5 অঙ্কের সবচেয়ে ছোট আমরা জানি 0, কিন্তু 0-র কোনো ভ্যালু নাই, তাহলে 5 অঙ্কের মধ্যে 4টা 0 থাকবে, একটা আগে দিয়ে কি একটা ভ্যালু আনার জন্য একটা 1 দিব। আপনাকে যদি বলেন 5 অঙ্কের আপনি সবচেয়ে বেশি টাকা কত নেবেন, ঠিক আছে। লিখিতের জন্য কি আলাদা ক্লাস? ভাই এগুলো তো সব লিখিত ফ্রিলি সব একসাথে হয়ে যাচ্ছে, আপনি এগুলো তো ফ্রিলি আসবে। লিখিত যেগুলো আমরা সামনে যাব, যেগুলো লিখিত সেগুলো আমরা নিয়ে আসবো।
মানে এই চ্যাপ্টারের মধ্যে লিখিততে তেমন আসে না, সহজ কথা বললে। আপনার পরের অধ্যায়গুলো থেকে আমরা লিখিত যেগুলো আসবে ওখান থেকে লিখিত আলোচনা করবো, শর্টকাটে আলোচনা করব। তাহলে দেখেন, যেভাবে বলছিলেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাণী কত, আপনাকে যদি 5 অঙ্কে দিয়ে বলে যে আপনি সর্বনিম্ন কত টাকা নিতে পারবেন, 10,000 টাকা। আর যদি 4 অঙ্কের বলি, আপনাকে 4 অঙ্কের বৃহত্তম টাকা আপনাকে অফার করা হলে আপনি সর্বোচ্চ কত নিতে পারবেন, 9,999 টাকা। হয়তো এখান থেকে এটা বিয়োগ করবেন, শেষ। বুঝতে পারছেন আশা করি। আমি বলছি যে একটা লাইভে 2বার করে প্রতিটা অঙ্ক যদি না বুঝে বোঝানো হবে, এরপর না বুঝে 3য়বার আপনারা আবার ডিসকাশন গ্রুপে বলবেন, আলোচনা করবেন, তখন এটা মার্ক করে রাখবেন আর কি একটু। আর এগুলো আমি ছবি দিয়ে দিব, তারপর ওগুলার আপনারা করবেন আর কি। আচ্ছা, 8 নাম্বার দেখুন। 8 নাম্বার কি বলছে, পারবেন? 8 নাম্বার এটা বিভিন্নভাবে আসে। 8 নাম্বারটা 8 নাম্বারটা পারবেন কি না দেখি, বলেন তো। উত্তর ক হবে, খ হবে, না গ হবে, গ হবে? কোনটা আপনাদের মনে হচ্ছে? উত্তর ঘ বলছেন। আচ্ছা, 8-এর ডি ডি ডি, এই যে বুঝে গেছেন তো আপনারা। আচ্ছা, যারা 3 বলছেন, এটা কেমনে হবে আপনার শর্টকাটে বলে দিই। 8-এরটা ক হবে, আপনারা অনেকে জানেন। জানিমান কামরুল হাসান, 8-এর গ। হ্যাঁ, এই যে আপনার তো পারেন দেখা যাচ্ছে। তাহলে আপনার তাও একটু বলে দিই, অনেকে হয়তো নাও পারতে পারেন। 5 5 কত, 25, 5 25 125। প্রথমে আমরা দশমিক মানে শূন্য টুন্য ছাড়া চোখ বন্ধ করে 125 লিখে ফেলবো। 5 5 25, 5 25 125। এখন আমাদের দেখতে হবে দশমিকের আগে সংখ্যা কয়টা আছে। দেখেন, দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমাদের দশমিকের পর টোটাল 6টা বানাইতে হবে। তো 3টে আছে আমাদের, আরও 3টা কি করতে হবে, নিয়ে আসতে হবে। ঠিক আছে, নাম্বার বুঝিয়ে দিন ভাই। হ্যাঁ ভাই, বুঝছেন এখন? বলেন। জাস্ট 5 5 25, 5 25 125 লিখলাম। এখন আমাদের দেখতে হবে দশমিকের পর কয়টা সংখ্যা আছে। একটা, এখানে আছে 2টা, তাহলে 1টা 2টা 3টা, এখানে আছে 1টা 2টা 3টা, 3 3 6টা। টোটাল আমাদের দশমিকের পর কত হবে, দশমিকের পর 6টা সংখ্যা হবে। এই জন্য আমরা 125 লিখে ফেলছি। আরও যেহেতু আরও 3টা সংখ্যা বানাইতে হবে, যেন 3টা শূন্য নিলাম আগে দিয়ে। আশা করি বুঝছেন। যে ভাই বলছেন যে বুঝি নাই, নুরুল্লাহ ভাই, হ্যাঁ বুঝছেন এখন। তাহলে বুঝে গেলে আমরা এখন 9 নাম্বারে যাই। হুম, 9 নাম্বার তো এটাও ওটার উল্টাটা আর কি। আগেরটা 8 নাম্বার যদি বুঝে থাকেন, 9 নাম্বারও বুঝে যাওয়ার কথা। দেখি বুঝছেন কিনা বলেন। এটা আমি উত্তর দিই নাই, তাও বলে দিচ্ছি। এটা 4 4 কত, 16। প্রথমে করবেন কি 4 4 16। এখন হচ্ছে এখানে আছে কয়টা, দশমিকের পর 3টা সংখ্যা। তাহলে আমরা যদি রুট করে ফেলি, অর্ধেক হয়ে যায়। স্কোয়ার করলে ডাবল হয়ে যাবে। স্কোয়ার করলে কি হবে, ডাবল হবে। তাহলে এখানে 3টে আছে, 6টা হয়ে যাবে সংখ্যা। তো আমাদের 16 আছে, আরও 6টা বানানোর জন্য আরও কি হতে, শূন্য কয়টা নিয়ে আসবো, 4টা নিয়ে আসবো। ঠিক আছে, 6টা সংখ্যার উত্তর আরও থাকে, সেক্ষেত্রে গুণ, বুঝি নাই স্যার। যদি 6টা সংখ্যার উত্তর আরও থাকে, আর কোয়েশ্চেনটা বুঝি নেই আপনি, কামরুল ভাইয়া কি বলতে চাচ্ছেন, আমি কোয়েশ্চেনটা আপনার বুঝি নেই। আপনি গুণ করলেই তো 6টা সংখ্যা হবে, দশমিকের উপর 6টা হবে, এটাই কথা। আপনার যতটা থাকে ততটা ওটা অপশনে থাকবে। তার কথাটা আমি ক্লিয়ার বুঝি নাই, তা আপনি পরে বুঝে যাবেন। না বুঝলে পরে আমাকে ডিসকাশন গ্রুপে মেসেজ দিবেন। আচ্ছা, তারপরে আমরা 9 নাম্বার তো বুঝছেন, তাইলে আমরা 10 নাম্বারে যাব। কি বলেন? 9 নাম্বার বুঝিনি। আচ্ছা, 9 নাম্বারটা বুঝেন না যেহেতু বলে দিচ্ছি।
.004কে স্কোয়ার করলে, স্কোয়ার মানে কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, 2-এর ডাবল 4, তারপর 4-এর ডাবল 16, তারপর 9-এর ডাবল কত, 81, এরকম করে করে যাচ্ছে। এখন এখানে 4-এর ডাবল কত, 16 লিখছি, ঠিক আছে। এখন আমাদের দশমিকের পর যতটা সংখ্যা আছে সেটারও ডাবল হবে। ধরেন দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাহলে আমাদের সেটা ডাবল হবে কত, 6টা সংখ্যা। কিন্তু আমরা ভাবছি 4-4 16, আরও 4টা সংখ্যা বানাইতে হবে না? তো দশমিকের পর আরও 4টা কি দিব, শূন্য দিব, তাহলে 6টা হয়ে যাবে। আচ্ছা ভাই 8টা একটু বলেন, 8টা কি, 8টা আবার বলতেছি আমি। এই যে দেখেন দশমিকের পর আপনারা দেখবেন এগুলো সবগুলো দশমিকের গুণ। দশমিকের গুণের ক্ষেত্রে দেখেন আমরা প্রথমে সংখ্যা যেগুলো আছে এগুলো করব। তারা 5-5 25, 5 25, যদি অপশনে দশমিকের পর 6টা সংখ্যার উত্তর কয়েকটা থাকে সেই ক্ষেত্রে গুণ। আচ্ছা আপনি আপনার কোয়েশ্চেনটা আমাকে পরে জানাবেন। আচ্ছা 5-5 25, 5 25 125, তাহলে প্রথমে আমরা 125 লিখবো। এখন আমাদের দেখেন দশমিকের পর একটা সংখ্যা, এখানে আছে দশমিকের পর 2টা, তাহলে 1টা 2টা 3টা, এখানে আছে 3 4 5 6, টোটাল 6টা। আমার দশমিকের পর গুণ করলে কত হবে, দশমিকের পর এটার মানে হচ্ছে 6টা সংখ্যা থাকবে। এখন আমাকে আছে 125, 3টা সংখ্যা, আমাকে আরও 3টা সংখ্যা এক্সট্রা নিয়ে আসতে হবে। তখন তাহলে দশমিকের পর আরও 3টা কি দিব, শূন্য দিয়ে ফিল আপ করবো। ঠিক আছে। আর কামরুল ভাই আপনি যেটা বলছেন সেটা আমাকে ডিসকাশন গ্রুপে বলবেন, বা ডিসকাশন গ্রুপে বললে হবে, আমি দেখব। ঠিক আছে। আর গণিত করার সময় হাতে একটা জিনিস বলে রাখছি, কখনো হাতে ক্যালকুলেটর নেবেন না, মানে আজকে থেকে এটাকে হারাম বলে দিবেন গণিত করার সময়। কারণ আপনি কোনো পরীক্ষায় ক্যালকুলেটরটা কি থাকবে না, পারমিশন থাকবে না। হাতে কোনো হয়তো 2-1টা, এটা ওই কিছু অধিদপ্তর আছে যেগুলো দিতে পারে, যেমন ওই যে সিটি এই বন্দরের ছোট বন্দর এরকম হয় কয়েকটা দিয়ে। তো আপনারা ক্যালকুলেটারটা একদম হাতে নেবেন না, যত যোগ বিয়োগ যত বড় হোক ছোট হোক, এটা সবসময় খাতায় করবেন বা হাতে করবেন, যেভাবে ইচ্ছে সেভাবে করবেন, কিন্তু ক্যালকুলেটর বা মেশিন জাতীয় কোনো কিছু নেবেন না। তাহলে 8 নম্বর ক্লিয়ার ভাই। 9 নম্বরও, 10 নম্বর বলেন। হ্যাঁ 10 নম্বর বলছেন একজন সৈয়দ সামি ভাই, বলছেন 10-এর ঘ, 10-এর ঘ বলছেন। আর কে কোনটা বলছেন? হ্যাঁ আজকে টার্গেট করছি 11টা, আরও আছে, দেখি। আপনার কি টায়ার্ড নাকি? আমার টার্গেট হচ্ছে 2 দিনে মিলে টোটাল 20টার মতো করাবো এই চ্যাপ্টার থেকে আর কি। ঠিক আছে। আজকে দেখি, আজকে আগে থাকলে পরবর্তীতে আমরা পুরনোগুলো, আর আজকেরগুলো ছোট আছে, আর বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা এটা 8/1 বলছেন, এটা কিভাবে করবেন? সেটা হচ্ছে এটা 2ভাবে করা যায়। আচ্ছা আমরা দেখি করি এটা। প্রথমে সেম গুণের ক্ষেত্রে উত্তর তো আপনারা দেখি মুখস্থ করে বলছেন নাকি নাকি করছেন? মুখস্থ করবেন না অঙ্ক, আবার মুখস্থ করলে কিন্তু একটা সময় গিয়ে ধরা খেয়ে যেতে পারেন। 8-এর ঘ, তাহলে আমরা কি করব, দশমিকের পর 3টা 4টা 5টা 6টা, তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা নিব, 6টা। টোটাল 1 1 1 সবগুলোতে গুণ করলে হবে, টোটাল 5টা শূন্য আর একটা 1। ঠিক আছে। তারপর এখানে দশমিকের পর 2 2 4, 4 2 8, তাহলে 8 8 হবে কোনটা, দশমিকের পর কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে একইভাবে 0 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে। তাহলে এখানে দেখুন আমরা কি দশমিক তুলতে হলে কি যতটা শূন্য আছে ততটা, তাহলে এখানে সমান সমান এগুলো এগুলো কাটাকাটি যাচ্ছে গা, তাহলে 8 থাকে সমান 8/1। ঠিক আছে। হ্যাঁ প্রশ্নগুলোর ছবি দিয়ে দিব, প্লাস আপনাদের হোমওয়ার্ক যেগুলো আছে ওটারও দিয়ে দিব। হোমওয়ার্কটা সবাই অবশ্যই করবেন, করলে আপনাদের লাভ, আর না করলে তো আমি আসলে আর প্রেশারাইজ করতে পারবো না। তবে আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন হোমওয়ার্কগুলো করেই, ধরেন আপনি আজকে হোমওয়ার্ক আজকে রাতে করতে পারলে করবেন, অথবা কালকে, মানে নেক্সট ক্লাসের আগেই আপনারা হোমওয়ার্কগুলো নিয়ে যাতে দিয়ে দিবেন। হোমওয়ার্ক নিয়ে প্রবলেম থাকলে ওটা জানাবেন, ওটা তখনই আলোচনা হয়ে যাবে।
আমরা মূলত কোনো যাতে এক্সট্রা বই টই কিনতে না হয়, বই পড়তে না হয়, প্র্যাকটিস করলে করবেন। আপনাদের যার যেটা বই আছে, অনেকের খাইলস বেসিক আছে, অনেকের আছে বেসিক টু ম্যাজিক ম্যাথ আছে, অনেকের আছে সেলফের আছে বলছেন, যার যেখান থেকে আছে সেখান থেকেই প্র্যাকটিস করেন। ঠিক আছে, জব সিকার ভাই বলছেন অল্প অল্প করেই করেন। এখানে আসলে খুব বেশি হ্যাঁ না, আপনি হয়তো শুরুতে একটু বৈচিত্র্য অঙ্ক ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো একদম সহজ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল এগুলো আর কি। ঠিক আছে, আর যাদের বই একদম নাই, আমি দুই একটা বই কালেক্ট করে পিডিএফ দিয়ে দিব। তবে আপনারা আমার ক্লাসগুলো করবেন আর বাড়ির কাজটাই আপাতত করেন, দেখবেন এটা এভাবে কন্টিনিউয়াসলি আপনি 2 মাস করতে পারলেই ভালো একটা, খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। মানে এগুলোই বুঝে গেলে এনাফ। হ্যাঁ, শাইন ম্যাথ যেটা ইচ্ছে আর কি, আপনার শাইন ম্যাথ থাকলে শাইন ম্যাথ থেকে প্র্যাকটিস করেন, মানে একই নিয়মে দেখবেন ঘুরেই। আবার অনেকে সাজেস্ট করেন কি একটা জিনিস ভাই 7, 8, 9, 10 বই থেকে করেন। এখন এই গাইডগুলোই যতগুলো রচনা হয়েছে এগুলো বা ওই 7, 8, 9, 10 এখান থেকেই সাজানো। আপনি 7, 8, 9, 10 বই নিয়ে আপনি কোনো কিছু মানে কোনগুলো করবেন কোনগুলো না করবেন সেটাই তো বুঝবেন না। ঠিক আছে, আমি কোর্সটা এমনভাবে করছি যাতে আপনারা সব নিয়মের করা হয়ে যায়। ওই 200টা ম্যাথ বলছি, হয়তো এখানে 250, 300টা যাইতে পারে, যা বুঝলাম ওগুলার মধ্যে ওই নিয়মেই মধ্যে সবগুলা বুঝে গেলে এনাফ 11 থেকে 20টা মিনিট। হোমওয়ার্ক করে দিব ইনশাল্লাহ ভাই, হোমওয়ার্ক পদ্ধতি পড়ে দিয়েন। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আমি এই যে হোমওয়ার্ক সেট করছি, আপনাদের ছবি তুলে পাঠিয়ে দিব হোমওয়ার্কটা। কই গেলাম, আমি তো হোমওয়ার্ক জন্য তৈরি করলাম। এই যে আমার আপনি যত নিয়ম আজকে করছেন ওই নিয়মের হোমওয়ার্ক আমি কিছু এখানে রাখছি। ঠিক আছে, এখানে হোমওয়ার্ক আমি কি করছি রাখছি, মানে ধরেন 10টা হোমওয়ার্ক আজকে সেট করছি, 10টা বা 11টা আছে, বা 10টা দিব। তো এই 10টা হোমওয়ার্ক আপনারা কি করবেন, আমাকে করে আপনারা খাতায় করবেন। খাতায় করে এটা মানে একদম শর্টকাটেও, মানে যেভাবে হোক, রিটেন হোক, এটা 2 নিয়মে করলে করবেন, করে আমাকে ওই ডিসকাশন গ্রুপে ছবি তুলে জাস্ট জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। আমি চেক করব, আবার আমি উত্তরটা আবার দিয়ে দিব আপনাদেরকে। উত্তর মিলে দেখবেন, যেটা যেটা হয় নাই সেটা দেখবেন। হ্যাঁ, প্রতি ক্লাসে 10টা করে গণিত করলেই টোটাল 300টা হবে। হ্যাঁ, এরকমই হবে। এই চ্যাপ্টার হয়তো কিছু অঙ্ক ছোটো থাকাতে এই জন্য একটু বেশি হচ্ছে। যদি এই চ্যাপ্টার একটু বেসিক বেশি, এই চ্যাপ্টারে মানে অনেক কিছু নিয়ে, আরও কিছু নিয়ে বলা হয় নাই, যেমন আপনার এই আরেকটা কি আছে, আচ্ছা এখানে তো ওইটা আরেকটা বেসিক জিনিস হচ্ছে এই আপনার মৌলিক সংখ্যা নিয়ে বলা হয় নাই, আরও কিছু জিনিস নিয়ে বাকি আছে। এই চ্যাপ্টারের জন্য 20টা করলে এনাফ হবে। হ্যাঁ, হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করলেই আপনাদের চর্চা হবে। প্লাস আপনি যে বুঝছেন না দেখে, অপশন না দেখে হোমওয়ার্ক করবেন। আমি অপশন অনেকগুলোতে দিয়েছি, অনেকগুলো যেগুলো দরকার নাই সেগুলোতে অপশন দিব না। অপশন না দিয়ে আপনি উত্তরটা বের করবেন। এখন আজকে আর করাবো, তারা তো অনেকেই বলতেছেন 10টা করে করাইতে। ম্যাথের জন্য বুক কোনটা কিনবো ভাইয়া? ম্যাথের জন্য বুক কিনা বলতে আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন, আমার কোর্সের জন্য লাগবে না। আমি যা দিব সব পিডিএফ আপনারা পাবেন, ছবি পাবেন, পিডিএফ পাবেন, যা ইচ্ছে সব পাবেন। তবে আপনাদের প্র্যাকটিসের জন্য এখন ধরেন আপনি একটা একটা আছে এই এমফিবিয়ান বই একটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ, মোত্তাসিন পাহলাবির, ওটাতে মোটামুটি সাজানো আছে দেখলাম। অথবা খাইরুলস বেসিক ম্যাথ আছে, আরও কেউ কেউ যার যেটা আছে আর কি, যার যেটা আছে সেটা এত করবেন। ওটা আসলে সবগুলো বই মোটামুটি ট্রাই করে ভালো করে ইয়া করতে। এখন আপনি বা আপনি কী করবেন, লাইব্রেরিতে যাবেন, গিয়ে আপনার কাছে যেটা মনে হয় ভালো ওই রকম নেবেন। তবে আমার বই গাইডে অনেক কিছু, অনেকগুলো আছে কঠিন ম্যাথ দেয় ইয়াদে। আমার কাছে ওই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ যারা একদম নেন নাই সেটা ওরা সাজেস্ট করতে পারি। 11 নম্বরটা নতুন নিয়ম, এই জন্য অনেকে হয়তো মাথা ধরবে না। 11 নম্বরটা একটু মাথা ক্লিয়ার থাকতে হবে, নাহলে এটা একটু টেকনিকে ফলো করব, এই জন্য 15টা হোক, সবাই আসলে নিতে পারতেছে না 15টা। আচ্ছা, আজকে 10টাই থাক। ঠিক আছে, আজকে বেসিক কথা বেশি বলছি। ঠিক আছে, তো ক্লাস তো মোটামুটি 10:30, আচ্ছা 1 ঘন্টা হয়েছে না? আচ্ছা, 11 নম্বরটা আমরা 11 আর এটা এটা একটু আরেকটু বেশি বুঝাইতে হবে, তো এই জন্য আমরা তাহলে 11 আর 12 নম্বরটা পরে দিয়ে বলি, আমরা 13 নম্বরটা আগে বলে ফেলি। ঠিক আছে, 13 নম্বরটা, 13 আর 14টা বলে ফেলি, দুইটা সহজ, খুব সহজ।
খায়রুল বেসিক ম্যাথ আছে, হ্যাঁ ওইটা দিয়ে ওই প্র্যাকটিস করেন, ওইটা তো ভালো। তারপর আছে জব সলিউশন নিলে কেমন হয়, হ্যাঁ জব সলিউশন থেকে আপনারা এখন ম্যাথের জন্য কাজ, বলেন আপনি যদি বেসিক ভালো থাকে তাহলে ম্যাথ করতে পারবেন, না হলে তো আপনি জব সলিউশন নিয়েই ওইখানে হয়তো খুব বেশি বুঝবেন না। আপনারা আপাতত যারা বই নেন নাই, নিতে চাইলে একটা নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে, তবে আপনারা আপাতত ক্লাসগুলোই করেন। আর আমার কাছে ওইটা আমি দেখছি কয়েকটা, যেমন MP3, গণিত MP3, সেটাও ভালো লাগছিল, আমার কাছে আছে। তারপর হচ্ছে ম্যাজিক, বেসিক টু ম্যাজিক ম্যাথ, ওইটাও আছে, মুত্তাসিন পেহলাবি, ওটাও ভালো আছে। ওইটাতে মোটামুটি সাজানো আছে অঙ্ক সব নিয়মেরগুলা, ওটা নিতে পারেন। আচ্ছা 11টা ধরবো আমরা, তার আগে আমরা 13, 14 এটা করে ফেলি। ঠিক আছে, 13 নাম্বারটা কত হবে উত্তর বলেন তো দেখি। দেখি 13 নাম্বারটা বলেন সবাই, কারণ এখন শেষ মুহূর্তে তো অনেকেই লাস্ট মুহূর্তে একটু মনোযোগ থাকে কম, ধরতে পারবে না। আপনার 13 নাম্বারটা করেন। থার্ড এডিশন আছে আপনার কাছে বেসিক টু ম্যাজিক ম্যাথ, কারণ ওদের আসলে থার্ড এডিশনটা কীরকম জানি না, আমার কাছে তো আপডেট এডিশনটা আছে। তো আপনার ওইটাতে যদি সব নিয়ম থাকে তো এনাফ, আমি আসলে পুরাতনটা দেখি নাই। আর আমার কাছে একটা পিডিএফ আছে মনে হয় 6th এডিশনের, তবে থার্ড এডিশন হলে এটা কত সালের ওটা বলবেন, এটা অনেক আগে হইলে বই তো সব একই, একটু আপডেট করে আর কি, একটু গোছায়, নতুন করে একটু গোছায়। 7 এডিশনটা আর একটু ভালো করে গোছাইছে, যদি আপনার ভালো মনে হয় নিতে পারেন। তাহলে 13 বলছেন কি, অনেকে বলছেন এটাতে ফ্যাঁস লাগবে কোন জায়গায় দেখুন, এক, অনেকে বলছেন অনির্ণয়, দুইটা। 13 উত্তর হবে ঘ। কেন হবে? আমরা জানি যে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে, যে কোনো সংখ্যাকে কি দ্বারা, শূন্য দ্বারা ভাগ করলে সেটা কত হবে, সেটা নির্ণয় করা যাবে। আপনি ক্যালকুলেটারে দেখবেন 1/0/0 বা 1/0 দিয়ে দেখবেন। তার কথাটা উল্টো বলতেছি নাকি? হোমওয়ার্কের জন্য আরো দুই একটা করিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ করাবো। তাহলে এটা হবে কি অনির্ণয়, শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কি হয়, অনির্ণয় হয়ে যায় সেটা। তারপর এটা কিন্তু অনেকে এক দাগাইতে পারে, যে ধরেন 2কে 2 দ্বারা ভাগ করলে, কিন্তু 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, কিন্তু শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে অনির্ণয় হবে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে। আচ্ছা 14 নাম্বারটা অনেকে হয়তো আমার আগের ক্লাসটা পাইতে পারেন, 2023 ডিসেম্বর থার্ড এডিশন, ওইটা করেন আপাতত, 2023-এরটাই করেন আপনি। ওইটা যদি হয় তাহলে এনাফ। আর নতুন নিলে ওইটা আর কি এক্সট্রা অ্যাড ভ্যালু অ্যাড হবে, কানিস পাতে মাহফু। নতুন ওরা নাকি আর একটু আপডেট করছে, নতুন কিছু অ্যাড করছে, আমি তো পুরাতনটা আমার হাতে নাই, এই জন্য বলতে পারতেছি না আসলে। 14 নাম্বার এটা অনেকে পারবেন, কারণ পারবেন, আমি তো এটা শর্টকাট টেকনিক সহ বলে দিছি, আজকে রিটার্ন সহ বলে দিব, এই যে রিটার্নের সহ বলে দিব। এটা আগে শর্টকাট টেকনিকে করি, একদম সহজ শর্টকাট টেকনিকে। একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে এরকম যদি যত বড় তত ছোট হয়, যত বড় তত ছোট থাকলেই অঙ্কটা কি করবেন, একদম মুখস্থ ডাইরেক্ট কি করে দিবেন, দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা থাকবে না ওই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। এই তিনটা সংখ্যা যোগ করে কি করছেন, 2 দ্বারা ভাগ করে দিয়েছেন, শেষ অঙ্ক। এটা হচ্ছে টেকনিক অঙ্ক। ধরেন এখানে যোগ করলে কত হয়, 1 1 2 আর 3 3 6, 682, 682 করলে 341, তাহলে উত্তর হচ্ছে কত? এই 14 ক কেন বলছেন, এটা তো ঘ হবে। 14 ঘ 341 হবে। আচ্ছা 13 নাম্বারটা হচ্ছে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলেই, এটা কি হবে? ধরেন আপনি এই উপরে 1 নিচে 0 দিলেন, এরকম যদি হয়, কোনো সংখ্যার নিচে যদি 0 চলে আসে, ঠিক আছে, তাহলে কি হবে, নিচে 0 আসলে সেটা অনির্ণয় হয়ে যাবে, সেটা মানে আপনি নির্ণয় করতে পারবেন না।
এটা 2/শূন্য হোক, 3/শূন্য হোক, যেটা আসবে হোক সেটা আপনি নির্ণয় করতে পারবেন না। এরকম 0/শূন্য হলেও সেটা আপনি কি করতে পারবেন না, নির্ণয় করতে পারবেন না, অনির্ণয় হবে, এটা 1 হবে না। এটা হচ্ছে 13 নম্বর। তাহলে 14 নম্বরটা কি হবে, জাস্ট একটা টেকনিক, এই টেকনিকে করলে অঙ্কটা শেষ। যদি এমসিকিউ আসে তাহলে এই টেকনিকে করবেন। 301 + 381, মানে যে দুইটা যত বড় তত ছোট যদি বলে, তাহলে জাস্ট কোনো কিছু দেখার দরকার নাই, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন, আনসার হয়ে যাবে। হ্যাঁ, ম্যাথ ককটেইল আছে, করতে পারেন, সমস্যা নেই, যার যেটা আছে সেটা দিয়ে করবেন। প্র্যাকটিসের জন্য সমস্যা না, আপনার এই নিয়মগুলো তবে বের করে ওটা করুন আর কি। আর আমি বাড়ির কাজ দিব, ওগুলো করবেন, তাহলে কাজে আসবে আরও বেশি। আপনার গাইড তো আসলে সবাই আসে, সবাই আসলে গাইড ধরে, এখন আপনার অনেকে তো বেসিক দূর হলে আপনি গাইড দিয়ে বুঝবেন না, বেসিকটা জানতে হবে। আচ্ছা, এই সংখ্যাটা, এটা যদি আমরা রিটেন স্টাইলে করি, রিটেন ম্যাথ, ডান পাশে সাল, প্রশ্নগুলো ডান পাশে সাল উত্তর করা যায় তো, এটা সব বিগত সালে আসছে তো, তো আমি আসলে ওইভাবে লেখার আর প্রয়োজন মনে করি নাই। হ্যাঁ, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেটা শূন্য দিয়ে ভাগ করলে সেটা অনির্ণয়। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা নির্ণয় করা যাবে না। সাল লিখতে গিয়েছিলাম, একবার ভাবছিলাম লিখবো, আবার লিখে দরকার আছে কি না ওই জন্য। ঠিক আছে, নেক্সট থেকে যদি আপনার প্রয়োজন হয় আমি সালটা লিখবো আর কি, পাশে দিয়ে লিখে দিব এটা 40তম বিসিএস বা 41তম বিসিএস, বা এটা নিবন্ধন, প্রাইমারি, রেলওয়ে, বিভিন্ন দপ্তরের পরীক্ষা। তাহলে এই সংখ্যা, এটা যদি আমরা যদি রিটার্নে করতে চাই, যদি অঙ্কটা রিটার্নে আসে তখন কি করব, যদি এই ধরনের রিটার্নে তেমন একটা আসে না, তাহলে প্রথমে সংখ্যা ধরবো। মনে করি সংখ্যাটি সমান কত, এক্স, মনে করি সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে এবার আসে, বা সত্য মতে বা প্রশ্ন মতে, একটি সংখ্যা 301 থেকে যত বড়, ঠিক আছে, তাহলে 301-এর সাথে এক্স যোগ করলে যত হবে, এটার মানে হচ্ছে 381 থেকে এক্স বিয়োগ করলে তত, মানে দুইটা একই। 301 থেকে মানে 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট। তার মানে 301-এর সাথে কত এক্স যোগ করলে যত হয়, 381 থেকে এক্স বিয়োগ করলে তত হয়। আর ছোট থেকে বড় বলুক, বড় থেকে ছোট বলুক, মোট কথা আপনার প্রশ্ন যদি যত বড় তত ছোট থাকে, ঠিক আছে, তাহলে আপনি এই একই ফর্মুলা, এটাই আপনি জাস্ট 2 যোগ করে 2 মানে এই টাইপসের অঙ্ক আসলে আপনি চোখ বন্ধ করে লিখতে পারবেন। তাহলে এবার আমরা কি কাজটা করি, বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কমন কীরকম আসতে পারে। হ্যাঁ, বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে তো ওটা কমনের তো আর বলা লাগে না, আপনার যত কোয়েশ্চেন হয় ওটাকে বলা হয় প্রশ্ন ব্যাংকের বাপ বলা হয় বিসিএস। তবে যদি 11 থেকে 20তম গ্রেড হয় বিসিএসে কিছু অঙ্ক আসে কঠিন, যেমন সম্ভাবনা আসে, ওগুলো দরকার নাই। তারপর কিছু ডিপ কয়েকটা কোয়েশ্চেন থাকে, ওটা দরকার নাই, যেমন উচ্চতর গণিতের, হায়ার ম্যাথের কিছু অঙ্ক থাকে, এই ইন্টারের ম্যাথের, ওগুলো দরকার নাই, ওগুলো বারা বাকিগুলো আপনি বিসিএসে সব করবেন, ওখান থেকে কমন আসবে। একটা কথা আপনার বলে রাখি, যে কোনো পরীক্ষা হোক 11 থেকে 20তম গ্রেডের জব সলিউশন থেকেই বেশি কোয়েশ্চেন আসে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, গণিত হোক, সাধারণ জ্ঞান হোক। সাধারণ জ্ঞান তো আপনি বিসিএস ভালো করে পড়বেন, যারা একদম কিছু পারেন না, সাধারণ জ্ঞান আগে, বিসিএস এর সাধারণ জ্ঞান সব পড়ে ফেলবেন। এরপর হচ্ছে বাংলার আপনি কিছু পারেন না, বিসিএস এর সাধারণ জ্ঞান, সাহিত্য বা ব্যাকরণ। তারপর হচ্ছে আপনার ইংরেজি কিছুই পারেন না, তারপর আপনি সাধারণ জ্ঞানটা পড়ে ফেলবেন, বিসিএস এর এই সাধারণ জ্ঞান, ইংলিশটা, সাহিত্যটা, ওগুলা পড়বেন, দেখবেন ভালো একটা কমন। আর এটা একবার দিবেন না, বারবার বারবার রিভিশন দিবেন বিসিএস এর জব সলিউশনটা ওইখান থেকে। কিন্তু তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু 381, যোগ 301, বা আচ্ছা আমরা কি এটা বসাইতে বললাম নাকি, তাহলে 2x সমান কেমন কত, 4682, আর এক্স ইকুয়াল টু কত, 341। এটা রিটার্ন এভাবে করলে এভাবে হয় আর কি। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এতটুক থাক তাহলে, কি বলেন, আর তো আমি যাই নাই।
আজকে আপাতত একটু থাক, আর আপনারা এগুলা আবার বাসায় করবেন। আচ্ছা, প্লাস কেন হবে, বিয়োগ হবে? আচ্ছা দাঁড়ান, কোন জায়গায় ইয়ে করলাম আবার। আচ্ছা, এখানে আমরা প্রশ্ন মতটা তুলতে ভুল করছি। ও সরি, আমরা এটা এখানে একটু ভুল করছি। এটা হচ্ছে এক্স মাইনাস 301 হবে। এক্স মাইনাস 301 মানে একটা সংখ্যা 301 থেকে যত বড়, আর এখানে হবে আপনার 381 থেকে ওই সংখ্যাটা বাদ দিলে তত হবে। ঠিক আছে, তাহলে বা এক্স, এক্স এটা এপাশে আসলে প্লাস ইকুয়াল টু 381, এপাশে গেলে কত 301, বা 2x সমান সমান 682, বা এক্স ইকুয়াল টু কত 341। ঠিক আছে, তো অঙ্কটা মূলত এমসিকিউতে আসে। আপনারা এমসিকিউতে বেশি আসে, এটা রিটার্নে তেমন একটা আসে না। তারপর দুইটা নিয়ম জেনে রাখবেন, এটা হচ্ছে বেসিক নিয়ম আর এটা হচ্ছে শর্টকাট নিয়ম। ঠিক আছে, 11 12 বাকি আছে, ওটার একটা শর্টকাট নতুন টেকনিক আছে, তো এটা অনেকের মাথায় এখন ঢুকবে কিনা সেজন্য। আচ্ছা, সমীকরণ আপনারা ধরতে পারছেন যেহেতু, এখন ঠিক আছে, ওইভাবে করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন, আমার বসাইতে বলেছে সমাধানটা। তাহলে আচ্ছা, এই আজকে 12টাই থাক, আমরা 11 12 নেক্সট করাবো। কি বলেন, আজকে আজকে বুঝতে পারবেন আপনারা? আজকে থাকুক, হ্যাঁ, জব সিকার ভাই বলতেছেন আজকে থাকুক, তাহলে আজকে থাকুক একটু পর্যন্ত। আমরা আজকে ধরেন 12টা হয়ে যেত, আর 10টা 8টা বা 10টা থাকবে আর কি, আর বেশি নেই। নেক্সট আমরা, আর এখান থেকে যেগুলো বুঝেন নাই সেটা আমাকে ডিসকাশন গ্রুপে জানাই দিবেন, আমি ডিসকাশন গ্রুপে যদি জানাইতে পারি জানাবো, আর নয় নেক্সট ক্লাসের আগেই আবার সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, এক্সট্রা আর একটু টেকনিক আছে, তো টেকনিকটা একটু ঠান্ডা মাথায় না হলে অনেকে ধরতে পারবেন না। ঠিক আছে, তাহলে আজকে এতটুক থাক। 11 নম্বর আমরা করাবো, সমস্যা নেই, আপনি টেনশন নিয়েন না। 11 নম্বর আমরা পরে নেক্সট ক্লাসে করাবো। 11 নম্বর একটু ঠান্ডা মাথায় করলে ভালো হবে, অনেকে এখন দেখবেন মাথা ব্যথা নেড়ে যাইতে পারে, এই জন্য। অনেকক্ষণ ধরে ক্লাস করছেন, আজকে প্রথম ক্লাস। আগামী ক্লাস তো আপনার শনিবারে ইনশাল্লাহ 9:30টায় হবে আর কি। ঠিক আছে, আর সব আমি গ্রুপে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিব, সেটা আজকে করলেও করবেন অথবা কালকে করবেন, অথবা ভিডিওতে আরও সমস্যা হলে আবার ভিডিওটা আবার দেখবেন তারপর। ঠিক আছে, আল্লাহ হাফেজ।